হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেইন সিরিজের আজকের পর্বে আমরা 2024 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান ডার্ক ফ্যান্টাসি মুভি ড্যামসেল এক্সপ্লেইন করতে চলেছি। তো আর দেরি না করে আমরা সিনেমার মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ওয়ারিয়া রাজ্যের রাজা তার কিছু সৈন্যদের নিয়ে একটি পাহাড়ের দিকে রওনা হয়েছে সেখানে থাকা একটি ড্রাগনকে হত্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত রাজা যখন তার সৈন্যদের নিয়ে সেই পাহাড়ের গুহায় পৌঁছায় তখন সেই বিশাল আকৃতির ড্রাগনটি নিজের মুখ থেকে আগুন বের করে রাজার সমস্ত সৈন্যদের মেরে ফেলে, যার ফলে রাজা নিরুপায় হয়ে তার হাতের অস্ত্র ফেলে দিয়ে ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে। আর এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের কয়েকশো বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা এই সিনেমার মূল চরিত্র এলোডি এবং তার বোন ফ্লোরিয়াকে দেখতে পাই, যারা উত্তর দিকের একটি ছোট্ট রাজ্যের রাজকুমারী। কিন্তু তাদের এই রাজ্যটি খুবই গরিব একটি রাজ্য ছিল। তার উপর অতিরিক্ত ঠান্ডার কারণে চাষবাস বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের প্রজারা অনেকটা অনাহারে দিন কাটাচ্ছে। আর এই কারণে রাজ্যের অনেক মানুষ এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এইসব কিছুর মাঝেই একদিন এলোডিয়ের বাবার কাছে, মানে এই রাজ্যের রাজা লর্ড বিফোর্ডের কাছে, সেই ওয়ারিয়া রাজ্যের বর্তমান রানী ইজাবেল তার ছেলের সাথে এলোডির বিয়ের প্রস্তাব পাঠায়, যেটা দেখে রাজা বেফোর্ড এবং এলোডির সৎ মা লেডি বেফোর্ড খুবই খুশি হয়, কারণ ওয়ারিয়া রাজ্য সম্পদ ও ঐশ্বর্যে তাদের থেকে অনেক বেশি ধনী। আর সেই রাজ্যের রাজকুমারের সাথে যদি এলোডির বিয়ে হয়ে যায় তাহলে তাদের রাজ্যের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তো প্রথমে এলোডি এই বিয়ের প্রস্তাবে রাজি হয় না, কিন্তু তার বাবার কথা মতো এবং তাদের রাজ্যের ভালোর জন্য অবশেষে সে রাজি হয়। তো এরপর রাজা বেফোর্ড রানী ও তার দুই রাজকুমারীদের নিয়ে সেই ওয়ারিয়া রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছুদিন পরে তারা যখন সেই রাজ্যে পৌঁছায় সেখানকার সম্পদ ও ঐশ্বর্য দেখে তারা খুবই খুশি হয়। এরপর তারা যখন রাজপ্রাসাদে পৌঁছায় তাদেরকে খুবই সম্মানের সাথে ওয়েলকাম করা হয়। যদিও রাজপরিবারের প্রার্থনার সময় হয়ে যাওয়ায় রাজা, রানী এবং রাজকুমার সেখানে উপস্থিত ছিল না। পরের দিন সকালেই তারা তাদের সাথে দেখা করতে পারবে, তাই বিশ্রামের জন্য তাদেরকে মহলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তাদের সবাইকে বিলাসবহুল কক্ষে থাকতে দেওয়া হয়। এলোডিকে তার কক্ষে বিশ্রাম করতে বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর এলোডি যখন বারান্দায় যায় তখন সে সামনের প্রাসাদের একটি বারান্দায় একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটির পরিচয় আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো নতুন জায়গার কারণে রাতে এলোডির ঘুম না আসায় সে আবারও সেই বারান্দায় যায় এবং দূরের একটি পাহাড়ে আগুন জ্বলতে দেখে, যেটা কিছুক্ষণ পরেই নিভে যায়। পরের দিন সকালে এলোডি ও তার পরিবারের সাথে ওই রাজ্যের রাজা, রানী ও রাজকুমার হেনরির পরিচয় হয়, যেখানে রানী ইজাবেল এলোডির বাবাকে জানায় তার এলোডিকে খুব পছন্দ হয়েছে, তাই পরের দিনই তারা বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। বিয়ের ব্যাপারে বাকি কথা বলার জন্য রানী এলোডির বাবাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। আর এই সময়ে এলোডি ও রাজকুমার হেনরিকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারা দুইজন নিজেদের ব্যাপারে কথা বলে এবং এক সময় তারা ঘুরতে বের হয়। আর ধীরে ধীরে এলোডির হেনরিকে ভালো লাগতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি রাজা বেফোর্ড রানী ইজাবেলের সাথে বিয়ের ব্যাপারে কথা বলার সময় এই বিয়ের পরিবর্তে রানী ইজাবেল রাজা বেফোর্ডকে প্রচুর সোনা উপহার দেওয়ার প্রস্তাব দেয়। আর ওই সোনার লোভেই রাজা বেফোর্ড আর কোনো কিছু না ভেবে এই বিয়েতে রাজি হয়ে যায়। যদিও এই মিটিং শেষে তাকে মনমরা হয়ে বাইরে আসতে দেখে লেডি বেফোর্ড তার কাছে জানতে চায় যে সেখানে কি হয়েছে, কিন্তু রাজা বেফোর্ড তার এই কথার কোনো উত্তর দেয় না। আর এই জন্য লেডি বেফোর্ডের এই বিষয়ে সন্দেহ হয় যে বিয়ে নিয়ে ওই মিটিং এ এমন কিছু হয়েছে যা তাদের মেয়ের জন্য ভালো বিষয় নয়। ফলে লেডি বেফোর্ড এই ব্যাপারে জানার জন্য রানী ইজাবেলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কথা বলার সময় রানী ইজাবেল লেডি বেফোর্ডকে তার পিতৃ পরিচয় নিয়ে অনেক অপমান করে এবং অবশেষে এটাও বলে যে আমাদের একটি পুত্রবধূ দরকার আর আপনাদের দরকার সোনা, তাই এর থেকে আর বেশি কিছু আশা না করাই ভালো। তো রানীর এমন ব্যবহারের পর লেডি বেফোর্ড বুঝতে পারেন যে এখানে বিয়ে হলে তাদের মেয়ে কখনোই সুখী হতে পারবে না, তাই তিনি এলোডির কাছে গিয়ে এই বিয়ের ব্যাপারে এলোডিকে আরো একবার ভেবে দেখার কথা বলেন। কিন্তু একদিকে এলোডির রাজকুমারকে পছন্দ হওয়ায় এবং লেডি বেফোর্ড তার সৎমা হওয়ার কারণে সে এই বিষয়ে আর কর্ণপাত করে না, যার কারণে পরের দিন ওয়ারিয়া রাজ্যের প্রথা অনুযায়ী রাজকুমার হেনরির সাথে এলোডির বিবাহ সম্পন্ন হয়। আর তারপর তাদেরকে এই রাজ্যের বাধ্যতামূলক বিয়ে পরবর্তী একটি রীতি পালনের জন্য রওনা হতে হয়। যাবার পথে এলোডি হেনরির কাছে জানতে চায় যে তারা এখন কোথায় যাচ্ছে। তখন হেনরি তাকে জানায় গতকাল রাতে সে পাহাড়ের যে জায়গায় আগুন জ্বলতে দেখেছিল তারা এখন সেখানেই যাচ্ছে। আসলে এলোডি হেনরির সাথে যখন ঘুরতে বেরিয়েছিল তখন সে হেনরিকে কৌতূহলবশত এই পাহাড়ি আগুনের ব্যাপারে জিজ্ঞেস করায় হেনরি তাকে বলে
বলেছিল যে তাদের বংশের যখন কোনো বিয়ে হয় তখন ওই জায়গায় একটি বাধ্যতামূলক রীতি পালন করতে হয়, যার কারণে হয়তো সেখানে এলোডি আলো দেখতে পেয়েছিল। তো যাই হোক, তারা যখন সেই পাহাড়ের গুহায় পৌঁছায়, এলোডি দেখে যে রানী তার লোকজন নিয়ে আগেই সেখানে পৌঁছে গেছে। রানী ইজাবেল এলোডিকে বলে, আমাদের পূর্বপুরুষরা যখন প্রথম এই জায়গায় এসেছিল তখন এই পাহাড়ে একটি ভয়ঙ্কর ড্রাগন ছিল যে মাঝে মাঝে এই রাজ্যের প্রজাদের উপর হামলা করত। তাই এই রাজ্যের প্রথম রাজা তার সৈন্যদের নিয়ে ড্রাগনকে মারতে আসে, কিন্তু ড্রাগন একে একে তার সমস্ত সৈন্যদের মেরে ফেললে অবশেষে রাজা ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে। ড্রাগন তখন রাজার সাথে চুক্তি করেছিল যে রাজা যদি তার 3 কন্যাকে ড্রাগনের কাছে বলি দেয় তাহলে সে আর কখনই তাদের রাজ্যের উপর হামলা করবে না। তাই রাজ্যের প্রজাদের জন্য রাজা তার 3 মেয়েকে ড্রাগনের কাছে বলি দিয়েছিল। আর প্রাচীনকাল থেকেই এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই এখানে এই রীতি পালন করা হয়। তো এরপর সেই গুহায় হেনরি ও এলোডির হাত কেটে তাদের এই রীতি সম্পন্ন করা হয়। কিন্তু এখান থেকে ফিরে যাবার সময় হেনরি এলোডিকে হঠাৎ করে পাশের একটি গভীর খাদের মধ্যে ফেলে দেয়। খাদের মধ্যে অনেক গাছের শিকড় থাকায় এলোডি প্রাণে বেঁচে গেলেও সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার ডাকে কোনো সাড়া দেয় না। কিন্তু এই চিৎকারে গুহায় থাকা সেই প্রাচীন ড্রাগনের ঘুম ভেঙে যায়। এদিকে এলোডি নিজেই সেই খাদের গা বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায় এবং সেখানকার মাটিতে অনেক অলংকার পরে থাকতে দেখে সে বুঝতে পারে যে এই রাজ্যে রাজকুমারীদের বিয়ের কথা বলে এনে বলি দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে সে নিজেও একজন। তো এরপর সে সেখান থেকে বের হওয়ার জন্য গুহার সুড়ঙ্গ দিয়ে সামনে আগাতে থাকে। কিছু দূর সামনে যাবার পর সে দেখতে পায় একটা পাখি গায়ে আগুন লাগায় ছটফট করছিল। তাই সে পাখিটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পাখিটিকে সে বাঁচাতে পারে না। আর এর মধ্যেই সামনের গুহা থেকে সে আরো এক ঝাঁক জ্বলন্ত পাখি উড়ে আসতে দেখে, যে পাখিগুলো তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। এইসব দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। আর কিছুক্ষণ পরে একটা ভয়ঙ্কর গর্জন শুনে সে পেছনে ফিরে দেখতে পায় একটা বিশাল ড্রাগন তার দিকেই এগিয়ে আসছে। তাই এলোডি ভয়ে দৌড়ে গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ড্রাগন তাকে বলে, তুমি আমার কাছ থেকে কিছুতেই বাঁচতে পারবে না। তোমাদের পূর্বপুরুষরা আমার যে ক্ষতি করেছে এর জন্য তোমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আর যেহেতু তোমার শরীরে এই রাজপরিবারের রক্ত বইছে তাই চুক্তি মোতাবেক এখন তোমাকেও মরতে হবে। এইসব শুনে এলোডি তার হাতের দিকে তাকিয়ে বুঝতে পারে হেনরি আর তার হাত কেটে মিলিত করে দেওয়ার কারণেই আসলে ড্রাগন তাকে এই রাজপরিবারের সন্তান মনে করছে। তো এরপর ড্রাগন এলোডিকে মারার জন্য তার মুখ থেকে আগুন বের করে হামলা করলে এলোডি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে ওই গুহার মধ্যে একটি মেয়ের পুড়ে যাওয়া মৃতদেহ দেখতে পায়। আর এই মেয়েকেই সে তার বারান্দা থেকে দেখতে পেয়েছিল। তো ড্রাগনের কাছে থেকে বাঁচতে সে আরো গুহার ভিতরে ঢুকে গেলে ড্রাগনটি আর সেখানে পৌঁছাতে পারে না, কিন্তু ড্রাগনের আগুনে তার পা পুড়ে যায়। তাই সে তার কাপড় দিয়ে পুড়ে যাওয়া জায়গাটিকে ঢেকে ফেলে। এরপর এলোডি সেখানকার একটি সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে কিছুক্ষণ পর সে একটি আলোকিত গুহায় পৌঁছায়, যেখানে কিছু অদ্ভুত ধরনের জোনাকির মতো আলো দেওয়া পোকা ছিল, যেগুলো সে তার কাপড়ে ভরে সেটাকে একটা লাইটের মতো বানিয়ে নেয়। আর তারপর আবারও সে সামনের দিকে আগাতে শুরু করে, কিন্তু সেই জায়গায় আবারও সেই ড্রাগন হামলা করে। কিন্তু এবারও সে ড্রাগনের কাছে থেকে বেঁচে একটা পাশের ছোট্ট গুহায় গিয়ে পৌঁছায়, যেখানে কেউ লিখে রেখেছে এই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ, কারণ ওই ড্রাগনটি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। আসলে এলোডির মতো যাদের এখানে বলি দেওয়া হয়েছে তারা এখানেই পৌঁছে মারা গেছে, আর তারাই এই জায়গাটিকে নিরাপদ বলে লিখে গেছে। এমনকি তারা তাদের নাম সেখানকার দেওয়ালে লিখে রেখেছে। তো এইসব দেখে এলোডি ক্লান্ত হয়ে সেই জায়গায় ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার কাছে থাকা সেই পোকাগুলো তার পায়ের ঝলসে যাওয়া জায়গাটাকে সারিয়ে তুলেছে। মানে এই পোকাগুলোর মধ্যে এক অদ্ভুত হিলিং পাওয়ার আছে। তো যাই হোক, এরপর এলোডি সেখানকার দেওয়ালে থাকা মানচিত্র দেখে আবারও সামনের দিকে এগোতে শুরু করে, কারণ যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। আর অবশেষে সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে রোদের আলো দেখা যায়। তাই সে মনে করে এখান থেকে উপরে উঠতে পারলেই সে হয়তো বেঁচে যাবে, কিন্তু এটি তার জন্য এতটাও সহজ ছিল না। তারপরও সে কোনো মতে উপর পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ এই জায়গাটি পাহাড়ের খাড়া ঢাল বরাবর অনেক উঁচু একটি জায়গায়, যেখান থেকে কোনোভাবেই সে নিচে নামতে পারবে না। মানে এতক্ষণ ধরে তার সমস্ত কষ্ট বৃথা গেল। আর এই সময় সে শুনতে পায় কেউ একজন তার নাম ধরে চিৎকার করছে, মানে কেউ হয়তো তাকে খুঁজতে এসেছে। তাই এলোডি একই জায়গা দিয়ে নেমে সেই দিকে যেতে থাকে। আর আমরা এদিকে দেখতে পাই এলোডির বাবা লর্ড বিফোর্ড তার লোকজন নিয়ে এসেছে এলোডিকে উদ্ধার করে নিয়ে যাবার জন্য। যদিও তাদের অনেকেই এলোডির বাবাকে বোঝাতে থাকে যে এলোডি হয়তো আর বেঁচে নেই, এতক্ষণে হয়তো সেই ড্রাগন তাকে মেরে
ফেলেছে, তাই আমাদের এখান থেকে ফিরে যাওয়াই উচিত। কিন্তু রাজা লর্ড বেফোর্ড তাদেরকে বলে সে তার মেয়েকে ছাড়া এখান থেকে কিছুতেই যাবে না। এদিকে এলোডি নিচে নেমে আসার সময় 3টি বাচ্চা ড্রাগনের মৃতদেহ দেখতে পায়, মানে কেউ হয়তো এই 3টি বাচ্চাকে হত্যা করেছে। আর এটা দেখে এলোডি বুঝতে পারে যে ওই ড্রাগন কেন এই রাজ্যের রাজকুমারীদের হত্যা করতে চায়। আসলে এই রাজ্যের প্রথম রাজা যখন এই জায়গায় হামলা করেছিল তখন তার সৈন্যরা এই ড্রাগনের এই 3টি বাচ্চাকে হত্যা করে, যে কারণে সেই ড্রাগনও রাজার সমস্ত সৈন্যদের মেরে ফেলে। কিন্তু রাজা ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে তার প্রাণের বিনিময়ে যে কোনো মূল্য দিতে রাজি হয়। তখন সেই ড্রাগন রাজার কাছে তার বংশের প্রতি প্রজন্মের 3টি করে কন্যা সন্তানের রাজকীয় বলির দাবি করেছিল, যেটা সেই রাজা মেনে নিয়েছিল। আর তারপর থেকে ঠিক একইভাবে প্রতিটি প্রজন্ম থেকে 3টি করে কন্যাকে এই জায়গায় বলি দেওয়া হয়। কিন্তু এলোডি তো এই রাজবংশের কন্যা নয়, তাহলে তাকে কেন বলি দেওয়া হলো? আসলে এটাই ওয়ারিয়ার রাজপরিবারের একটা চালাকি, অর্থাৎ তারা প্রতি প্রজন্ম ঠিক একই রকম ভাবে অন্যান্য রাজ্যের রাজকুমারীদের বোকা বানিয়ে এই রাজ্যের কাছে বলি দিয়ে এসেছে। আর ড্রাগনও এটা বুঝতে পারে না, কারণ বলি দেওয়ার আগে তাদের হাত কেটে মিলিয়ে দেওয়া হয়, যার ফলে সেই সব রাজকন্যাদের গায়ে এই রাজপরিবারের রক্তের গন্ধ মিশে যায়, যে কারণে ড্রাগনও সেই মেয়েকে ওয়ারিয়ান পরিবারের একজন মনে করে হত্যা করে। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। তাই এলোডি বুঝতে পারে যে সে যদি ড্রাগনকে বোঝাতে পারে যে ওয়ারিয়ান পরিবার তাকে কিভাবে বোকা বানিয়ে আসছে, তাহলে সে হয়তো তাকে হত্যা নাও করতে পারে। আর এজন্যই সে সেই দিকে আরো দ্রুত আগাতে থাকে যেদিকে তার বাবা তাকে খুঁজতে এসেছে। কিন্তু এদিকে ড্রাগন রাজা বেফোর্ডের সৈন্যদের উপর হামলা করে তাদের সবাইকে মেরে ফেলে। একজন সৈন্য সেখান থেকে লুকিয়ে পড়ে, কিন্তু ড্রাগন রাজা বেফোর্ডকে বন্দী বানিয়ে ফেলে আর তাকে বলে তোমার মেয়েকে আমার সামনে আসতে বলো, তাহলেই আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু রাজা বেফোর্ড যখন জানতে পারে যে তার মেয়ে এখনো বেঁচে আছে, তখন সে এলোডিকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে এই রাজ্যে বিয়ে দেওয়ার জন্য চুক্তি করে ভুল করেছি। মানে ফিরে যাওয়ার সময় রাজা বেফোর্ড তার ভুল বুঝতে পারে। তার মেয়েকে এইভাবে সোনাদানার পরিবর্তে বিয়ে দিয়ে ব্যবসার বস্তু বানানো ঠিক হয়নি, তাই সে আবার তার মেয়েকে উদ্ধার করতে ফিরে আসে। আর এখন যেহেতু ওই ড্রাগন তাকে বন্দি বানিয়ে এলোডিকে সামনে আসতে বলছে, তাই রাজা বেফোর্ড তার মেয়েকে উদ্দেশ্য করে বলে আমার যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু বাইরে আসবে না। ফলে ড্রাগনও রেগে গিয়ে রাজা বেফোর্ডকে হত্যা করে। আর এলোডি এইসব ঘটনা পাশেই লুকিয়ে থেকে দেখছিল। কিন্তু তার বাবা মারা যাওয়ার সময় তার মুখ থেকে কান্নার আওয়াজ আসলে ড্রাগন সেই দিকে এলোডিকে খুঁজতে লাগে। কিন্তু ঠিক সেই সময় সেই লুকিয়ে পড়া সৈন্যটি পালাতে লাগলে সেই দিক থেকে শব্দ আসে আর ড্রাগনও সেই দিকে রওনা হয়। এই সুযোগ পেয়ে এলোডি তার বাবার সাথে শেষবারের মতো দেখা করে এবং তার কথা মতোই একটি দড়ির মাধ্যমে সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। আর তারপর সেখানেই রাখা একটি ঘোড়া নিয়ে পালাতে চেষ্টা করলে ড্রাগন সেই গুহা থেকে বেরিয়ে তার পিছু করতে থাকে। কিন্তু এলোডি চালাকি করে একটি পাথরের নিচে লুকিয়ে পড়লে ড্রাগনের হামলা থেকে কোনো রকমে সে বেঁচে যায়। আর ড্রাগন এলোডিকে হত্যা করতে না পেরে আশেপাশের সমস্ত এলাকায় আগুন ধরিয়ে দেয়, যেটা রানী ইজাবেল দেখার পরে বুঝতে পারে যে তাদের সেই বলিদান ব্যর্থ হয়েছে। মানে এলোডি কোনোভাবে ওই ড্রাগনের থেকে পালিয়েছে। তাই রানী ইজাবেল তাদের বন্দরে অপেক্ষারত রাজা বেফোর্ডের জাহাজে হামলা চালিয়ে এলোডির ছোট বোন ফ্লোরিয়াকে অপহরণ করে এবং পরবর্তীতে সেই একই জায়গায় ফ্লোরিয়াকেও বলি দেওয়া হয়, মানে এলোডির পরিবর্তে ফ্লোরিয়া, যাতে ওই ড্রাগন শান্ত থাকে। কিন্তু ড্রাগন ফ্লোরিয়াকে হত্যা না করে তাকে টোপ হিসেবে ব্যবহার করার জন্য জীবিত রাখে, কারণ ড্রাগন বুঝতে পারে এলোডি এই মেয়েকে বাঁচানোর জন্য অবশ্যই ফিরে আসবে। এদিকে এলোডির সৎমা আহত অবস্থায় সেই পাহাড়ে আসার পর ভাগ্যক্রমে এলোডির সাথে তার দেখা হয়। আর এলোডি তার মায়ের কাছে থেকে জানতে পারে যে তার বোনকেও অপহরণ করে তারা এই জায়গায় বলি দিয়েছে। তাই মাকে এখান থেকে ফিরে যেতে বলে এলোডি আবারও সেই গুহার দিকে রওনা হয় তার বোনকে সেই ড্রাগনের হাত থেকে বাঁচানোর জন্য। তো গুহার ভিতরে প্রবেশের পর এলোডি দেখে যে ড্রাগন তার বোনকে নিজের কাছেই টোপ হিসেবে রেখে দিয়েছে। তাই সে তার বোনের কাছে থেকে ড্রাগনকে সরানোর জন্য একটি ফাঁদ তৈরি করে আর ড্রাগনও এলোডির ফাঁদের দিকেই উড়ে যায়। আর সেই সুযোগে এলোডি তার বোনের কাছে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় লুকিয়ে রাখে। আর এদিকে ড্রাগন যখন সেই ফাঁদের কাছে গিয়ে বুঝতে পারে যে এলোডি আসলে তাকে বোকা বানিয়েছে, তখনই সে আবারও সেই জায়গায় ফিরে আসে। আর এই সময় এলোডি সেই ড্রাগনের সামনে গিয়ে জানায় আমি জানি এই রাজ্যের প্রথম রাজা তোমার 3 সন্তানকে হত্যা করেছিল, যার কারণে এই রাজ্যের প্রতি প্রজন্মের 3টি কন্যাকে তুমি হত্যা করে আসছো। কিন্তু তুমি কি জানো যে এই রাজ্যের রাজপরিবার এতদিন ধরে তোমাকে বোকা বানিয়েছে? তারা তাদের নিজেদের কন্যার পরিবর্তে অন্য রাজ্যের রাজকুমারীদের বলি দেয়। এমনকি আমি নিজেও এই রাজ্যের রাজকুমারী নই। কিন্তু ড্রাগন তার এই কথা বিশ্বাস না করে তার উপর হামলা করলে এলোডি কোনো মতে বেঁচে যায়। আর অবশেষে চালাকি করে সেই ড্রাগনের আগুনই তাকে
আহত করে দেয়। আর তারপর ড্রাগনকে বোঝায় যে তুমি যাদের হত্যা করেছো তাদের সবাইকে এই রাজ্যের লোকেরা রিচুয়ালের মাধ্যমে হাত কেটে রাজবংশের রক্ত মিশিয়ে দেয় এবং তারপর তাদেরকে এখানে বলি দেয়। মানে এতদিন ধরে তুমি নিরীহ মানুষদের হত্যা করেছো, যেভাবে এই রাজ্যের প্রথম রাজা তোমার বাচ্চাদের হত্যা করেছিল। তখন ড্রাগন তাকে বলে, তাহলে তুমিও আমাকে হত্যা করে এই সব কিছুর সমাপ্তি করো। কিন্তু এলোডি ড্রাগনকে হত্যা না করে সেই উজ্জ্বল পোকাগুলো ড্রাগনের গায়ের উপর ছেড়ে দেয়। মানে আমরা যেমন জানি যে এই পোকাগুলোর মধ্যে অদ্ভুত হিলিং ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে ড্রাগন সুস্থ হয়ে ওঠে এবং এইবার তার এলোডির কথা বিশ্বাস হয়। আর এরপর এলোডি সেই ওয়ারিয়ার রাজ্যের রাজপ্রাসাদে তার সাথে সেই ড্রাগনকে নিয়ে যায়, যেখানে রাজকুমার হেনরি তার তৃতীয় বিবাহের জন্য তৈরি হচ্ছিল। মানে এই মেয়েকেও বলি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। তো এলোডি সেখানে গিয়ে নববধূ ও তার পরিবারের সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আর তারপর ড্রাগন সেই রাজপরিবার সহ পুরো রাজপ্রাসাদ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মানে এই রাজ্যের কাহিনী এখানেই শেষ। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা এলোডিকে দেখি সে তার বোন ও মায়ের সাথে জাহাজে করে তাদের নিজেদের রাজ্যের দিকে রওনা হয়। আর তাদের সাথে আমরা সেই ড্রাগনকেও চলে যেতে দেখি। আর এখানে এই অসাধারণ ফ্যান্টাসি সিনেমাটির সমাপ্তি হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে পরবর্তীতে আরো এরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।